আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য। পূর্বের ক্লাসে আমি তোমাদের উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হলো কানাডার সিল্ড অঞ্চল। তাই কানাডার সিল্ড অঞ্চলটা কি, এর ভূপ্রকৃতি কেমন, এখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, এখানে কৃষিকাজ কেমন হয়, এখানকার কি ধরনের শিল্প কলকারখানা গড়েছে এবং শিল্প কলকারখানা গড়ে ওঠার জন্য কি ধরনের অনুকূল ব্যবস্থা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে এই আলোচনা করার পূর্বে জানতে হবে যে কানাডীয় সিল্ড অঞ্চলটা কোথায় অবস্থিত এবং সিল্ড অঞ্চলটা প্রকৃতপক্ষে কি, কাকে বলা হয়। তো কানাডীয় সিল্ড অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটা উত্তর আমেরিকার ম্যাপ। তো উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে, অর্থাৎ এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তো কানাডীয় সিল্ড অঞ্চলটা উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে অবস্থান করছে। তো এই উত্তর পূর্বাংশে অবস্থিত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমি যে অবস্থান করছে কোথায়, উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে। তো এই প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির যে অবস্থান, এটাকেই বলা হচ্ছে কানাডীয় সিল্ড অঞ্চল। তো কানাডীয় সিল্ড অঞ্চল কাকে বলা হয়, কেন বলা হয়? তো কানাডীয় সিল্ড অঞ্চল, সিল্ড কথার অর্থ হলো মৃদু তরঙ্গায়িত শক্ত পাথরের ভূখণ্ড। তো এই সিল্ড অঞ্চলগুলো কিভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে জানতে হবে। বহু কোটি বছর আগে যখন কেউ অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে কি ধরনের অগ্নুৎপাত, কোনো রকম বিস্ফোরণ ছাড়াই যখন অগ্নুৎপাত ঘটে, তখন অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে এই লাভাগুলো সঞ্চিত হতে হতে উচ্চ আকার ধারণ করে, তখন একটা মালভূমিতে পরিণত হয় এবং পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন নদী, হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্যের দ্বারা এই লাভা গঠিত মালভূমিগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়। এগুলোই হচ্ছে সিল্ড অঞ্চল। তো পৃথিবীতে মোট 11টি সিল্ড অঞ্চল রয়েছে, তার মধ্যে এই কানাডীয় সিল্ড অঞ্চল হচ্ছে বৃহত্তম। এই সিল্ড অঞ্চলটা, এই যে এখানে হাডসন উপসাগর রয়েছে উত্তর আমেরিকার, এই হাডসন উপসাগরকে বেষ্টন করে রয়েছে চারিদিকে ভি আকৃতি। এখান থেকে এটা এই যে ডট ডট করা আছে, এই অঞ্চলটুকু হলো সিল্ড অঞ্চল। এবার সিল্ড অঞ্চলের অবস্থান, সিল্ড সম্পর্কে আমরা জেনে গেলাম যে সিল্ডটা কি, কিভাবে সৃষ্টি হয়েছে এবং এর অর্থ কি। এবার জানতে হবে যে এর অবস্থান কোথায়, অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশ দিক থেকে এর অবস্থান। এই উত্তর আমেরিকার সিল্ড অঞ্চল পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই গোলার্ধ আমরা যদি পূর্ব পশ্চিমে দুটি গোলার্ধে ভাগ করি, তাহলে এটা কোন গোলার্ধে রয়েছে? এই অঞ্চলটি পূর্বে পশ্চিম গোলার্ধে রয়েছে। তাহলে পশ্চিম গোলার্ধে, তার মানে 55 ডিগ্রি, ধরো এখান থেকে এটা যদি হয়, এবার তাহলে এটা এখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত আছে, 0 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি। আবার এই যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, এগুলো 180 ডিগ্রি। তার মানে উত্তর এখানে কি পূর্বে, তাহলে কি এটা কত ডিগ্রি পশ্চিম থেকে? 55 ডিগ্রি পশ্চিম থেকে কত? 120 ডিগ্রি পশ্চিম। তাহলে 55 ডিগ্রি এটা অবস্থান করছে, তখন 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারে থেকে, 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারে থেকে পশ্চিম থেকে 120 ডিগ্রি পশ্চিম পর্যন্ত। তার মানে দেখো 55 ডিগ্রি, আমরা তাহলে এটা হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি করে ধীরে ধীরে এদিকে বাড়বে, 20 ডিগ্রি ধরে নিলাম, 20, 40, 50, 60 করে 180 ডিগ্রি পর্যন্ত। এদিকে কত? 180 ডিগ্রি। তাহলে উভয় গোলার্ধে 180 করে 360 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমা রেখা। এবার তাহলে এই 55 ডিগ্রি পশ্চিম থেকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত কানাডীয় সিল্ড অঞ্চলটি বিস্তৃত। এবার দক্ষিণে
তার মানে এই দিক এটা উত্তর গোলার্ধে রয়েছে, বা দক্ষিণ দিকে কত, দক্ষিণ দিকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তাহলে দ্রাঘিমা কত বিস্তৃত হচ্ছে 55 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 55 ডিগ্রি পশ্চিম থেকে 120 ডিগ্রি পশ্চিম, এবং অক্ষাংশ কত বিস্তার হচ্ছে 45 ডিগ্রি উত্তর থেকে 82 ডিগ্রি উত্তর। এবার এর সীমারেখা, এই সিল্ড অঞ্চলের পূর্বে রয়েছে ল্যাব্রাডর উচ্চভূমি, এবং এর পশ্চিমে রয়েছে এই যে হ্রদ, গ্রেট ব্যারিয়ার হ্রদ, তারপরে গ্রেট স্লেভ হ্রদ, আথাবাস্কার হ্রদ, উইনিপেগ হ্রদ, এই সমস্ত হ্রদগুলি রয়েছে। এবং উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, এবং দক্ষিণ দিকে রয়েছে সেন্ট লরেন্স, এবং পঞ্চ হ্রদ যে রয়েছে কি অন্টারিও, হুরন, ইরি, মিচিগানের আগে আমরা বলেছিলাম পঞ্চ হ্রদ। হ্যাঁ, এই হ্রদগুলোর তীরবর্তী, এই হ্রদগুলো রয়েছে কোন দিকে, দক্ষিণ দিকে। তাহলে উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে এই হ্রদ অঞ্চল এবং সেন্ট লরেন্স নদী অববাহিকা অবস্থিত। এবার দেখো ভূপ্রকৃতি ও নদ নদী, কানাডীয় সিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি ও নদ নদী। কানাডীয় সিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, কি ধরনের ভূপ্রকৃতি রয়েছে? কানাডীয় সিল্ড অঞ্চলটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট এবং নিঃশিলা দ্বারা গঠিত। এই গ্রানাইট এবং নিঃশিলা কি হচ্ছে, এই অঞ্চল শক্ত। তাহলে এই যে আমি কানাডীয় সিল্ড অঞ্চলটা পড়াচ্ছি আছে, কানাডীয় সিল্ড অঞ্চলটা কি প্রাচীনতম পৃথিবীর একটা প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত, এবং এই সিল্ড অঞ্চলটা গ্রানাইট এবং নিঃশিলা দ্বারা গঠিত। তার জন্য কি হয়েছে, শক্ত হয়, এবং শক্ত হওয়ার ফলে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। আবার কোথাও মানে বেশি মাত্রায় ক্ষয়কার্যের ফলে কোনো কোনো অঞ্চল অবনমিত হয়েছে। অবনমিত হওয়ার ফলে সেখানে কি হ্রদ গড়ে উঠেছে, যেমন কি বলে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ। এগুলো কি কোনো কোনো অঞ্চল অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে সেগুলো অবনমিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে। এবার দেখো এই অঞ্চলটির ঢাল, এই যে এই সিল্ড অঞ্চল ঢাল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, মানে এদিকটা বেশি ঢালু হওয়ার কারণে যে সমস্ত নদীগুলো এখানে রয়েছে সে সমস্ত নদীগুলো কি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ দক্ষিণ বাহিনী নদী হিসেবে উত্তর বাহিনী নদী হিসেবে হাডসন উপসাগরে পতিত হয়েছে। এবার এই অঞ্চলে যে সমস্ত নদীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ম্যাকেঞ্জি, তারপর নেলসন, চার্চিল ইত্যাদি। তাহলে এখানকার যে প্রধান, এই কানাডীয় সিল্ড অঞ্চলের প্রধান নদী ম্যাকেঞ্জি, চার্চিল এবং নেলসন। তার মধ্যে এই ম্যাকেঞ্জি রিভার, এই কানাডীয় সিল্ড অঞ্চলের ম্যাকেঞ্জি রিভার হচ্ছে কি বৃহত্তম। আর এই যে হ্রদ, এই যে এর পূর্ব দিকে যে হ্রদগুলো রয়েছে কানাডীয় সিল্ড অঞ্চলে, সেই হ্রদগুলোর মধ্যে উইনিপেগ হ্রদ হচ্ছে বৃহত্তম। এবার দেখো এই যে নদীগুলো ম্যাকেঞ্জি, চার্চিল এবং নেলসন বললাম, এই নদীগুলো কি করেছে, এই অন্যান্য যে হ্রদগুলো রয়েছে, যে সমস্ত হ্রদগুলো রয়েছে, এই হ্রদগুলোর মধ্যে পরস্পর একটা সংযোগ বা যোগসূত্র স্থাপন করেছে, যার ফলে পরিবহন জলপথে পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে। তারপরে দেখো কানাডা, এখানে একটা কোশ্চেন রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে, কত পৃষ্ঠায়, 91 পৃষ্ঠায়, যে কানাডার সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? তাহলে প্রশ্নটা আমি লিখছি পড়ে, যে কানাডার সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন। আমি এই ভূপ্রকৃতি যেটা আলোচনা করলাম সেখান থেকে উত্তরটা হয়ে যাবে। সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? এটা 2 নম্বর অথবা 3 নম্বরের কোশ্চেন থাকতে পারে। এটা কোথায়? কানাডার সিল্ড অঞ্চল। কানাডার সিল্ড অঞ্চলে কি বলেছে, এই অসংখ্য হ্রদ দেখতে পাওয়া যায়। এবার
প্রথমত আমরা আলোচনা করছি, যে আমরা ভূপ্রকৃতিতে বললাম, সেখান থেকে উত্তরটা পেয়ে যাবো। যে ব্যাপারটা হচ্ছে যে কানাডীয় সিল্ড অঞ্চল বহু কোটি বছর আগে কিসের ফলে কোনো রকমের অগ্নুৎপাত ছাড়াই এই কানাডীয় সিল্ড অঞ্চল উদ্ভব হয়েছে। তারপর পরবর্তীতে কি হলো, পরবর্তীতে বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তি বলে ভূপৃষ্ঠের বাইরের শক্তির দ্বারা, প্রথমত অন্তর্জাত শক্তির দ্বারা কি হলো, এই সিল্ড অঞ্চলটি উৎপত্তি লাভ করলো, এবং বহির্জাত শক্তির দ্বারা অর্থাৎ নদী, হিমবাহ এবং বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের দ্বারা এই সিল্ড অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ক্ষয়প্রাপ্ত হতে হতে কোথাও কোথাও অবনমিত অর্থাৎ নিচু হয়ে গর্তের সৃষ্টি করেছে। এইভাবে গর্তের সৃষ্টি হয়েছে, তার ফলে এখানে অসংখ্য হ্রদ দেখতে পাওয়া যায়। তার জন্য কানাডীয় সিল্ড অঞ্চলটিতে অসংখ্য হ্রদ দেখা যায়। যেমন বললাম যে গ্রেট বিয়ার রয়েছে, গ্রেট স্লেভ রয়েছে, আথাবাস্কা রয়েছে, উইনিপেগ রয়েছে ইত্যাদি। এবার দেখো জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। কানাডীয় সিল্ড অঞ্চলের জলবায়ু কিরকম এবং এখানকার স্বাভাবিক উদ্ভিদ কিরকম সেই সম্পর্কে জানতে হবে। তো কানাডীয় সিল্ড অঞ্চলের উত্তর দিকটা যেহেতু সুমেরুর অন্তর্গত হওয়ার পরে এখানকার উষ্ণতা খুবই কম থাকে। এখানে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায় কানাডীয় সিল্ড অঞ্চলের উত্তরাংশে। এবং তুন্দ্রা জলবায়ু যেটা কিসের জন্য পক্ষে উপযোগী, এই তুন্দ্রা জলবায়ুতে বছরের 7 থেকে 8 মাস বরফাবৃত থাকে। তার জন্য সেখানে কোনো কাজকর্ম এবং যাতায়াত প্রায় হয় না বললেই চলে। গ্রীষ্মকালে এখানে উষ্ণতা সামান্য বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালে এর গড় উষ্ণতা দাঁড়ায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার জন্য তখন এই গ্রীষ্মকালে কিছু শৈবাল এবং গুল্ম জাতীয় ও ভেষজ উদ্ভিদ জন্মাতে পারে। আর এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হয়, এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, কিন্তু বৃষ্টিপাত যতটা হয় সেগুলোকেই গ্রীষ্মকালে হয়। এবং গ্রীষ্মকালে হয় বার্ষিক, তাহলে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, 40 সেন্টিমিটারেরও কম, 40 সেন্টিমিটারের কম বার্ষিক গড় বৃষ্টিপাত। এই যে কানাডীয় সিল্ড অঞ্চলটি, এই সিল্ড অঞ্চলটি এখানে গড় উচ্চতা হচ্ছে 350 মিটার, গড় উচ্চতা 350 মিটার। আর এই কানাডীয় সিল্ড অঞ্চলটির মোট আয়তন হচ্ছে 46 বর্গ কিলোমিটার। তাহলে বোঝা গেল যে এই অঞ্চল, এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের কত 40 সেন্টিমিটারের কম। এখানকার গড় উচ্চতা, যদিও আমাকে এটা ভূপ্রকৃতি বলছিলাম তখন বলা দরকার ছিল, তো গড়ের এখানে লিখে নিও, নোট করে নিও যে গড় উচ্চতা হচ্ছে 350 মিটার এবং এর আয়তন 46 বর্গ কিলোমিটার। এবার দেখো তাহলে বৃষ্টিপাত খুবই কম, এই যে বললাম যে বৃষ্টিপাত খুবই কম এবং তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এরকম জলবায়ুর জন্য এখানে বৃহৎ আকার বড় গাছপালা জন্মাতে পারে না, জন্মানোর পক্ষে উপযোগী নয় এখানকার জলবায়ু। তো তার জন্য কি হয়, লতা গুল্ম, শৈবাল, তারপরে ভেষজ উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদ জন্মাতে পারে। এবং এর সিল্ড অঞ্চলের দক্ষিণাংশের উষ্ণতা কিছুটা বেশি হয় এবং এই অঞ্চলের এই অঞ্চলের গড় উষ্ণতার পরিমাণ হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য এখানে সরলবর্গীয় বৃক্ষ দেখতে পাওয়া যায়। সরলবর্গীয় বৃক্ষ যেমন পাইন, সরলবর্গীয় বৃক্ষের মধ্যে রয়েছে পাইন, ফাগ, বার্চ, ম্যাপল। তাহলে এই সমস্ত সরলবর্গীয় বৃক্ষগুলো জন্মায় এবং এই সরলবর্গীয় বৃক্ষগুলো কাঠ অত্যন্ত নরম প্রকৃতির হয়। এবার এই কাঠগুলোকে শীতকালে বরফের আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকার ফলে এই কাঠগুলোকে কেটে এই নদী যে বরফাবৃত থাকে সেই নদী বরফের উপর রেখে দেওয়া হয়। এবং গ্রীষ্মকালে এই যখন বরফ গলে যায় তখন কেউ জলস্রোতের মাধ্যমে এই কাঠগুলো কোথায়, চেরাই কল পর্যন্ত, মানে যেখানে কাঠ ফাড়া হয় সেই কাঠ ফাড়ার মিল পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কাষ্ঠশিল্পে উন্নত। তাহলে বোঝা গেল যে তাহলে সিল্ড অঞ্চলের উত্তরাংশ অপেক্ষা দক্ষিণাংশ উষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে এবং এখানে সরলবর্গীয় বৃক্ষ অর্থাৎ মিশ্র অরণ্য, এখানে কিছু ক্রান্তীয় পর্ণমোচী এবং চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়, চিরহরিত বৃক্ষ। আর সিল্ড অঞ্চলে সেগুলো হয় না। এবার দেখো
তাহলে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হলো, এবার ভূপ্রকৃত নদ নদী হয়ে গেছে। এবার জীবজন্তু, আমাদের সিল্ট অঞ্চলে কি ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায়? তাহলে দেখো জীবজন্তু, আমাদের সিল্ট অঞ্চল যেহেতু শীতল জলবায়ুর অন্তর্গত, শীতল জলবায়ুর অন্তর্গত হওয়ার জন্য এখানে এই সরলবর্গীয় বনভূমিতে হরিণ দেখতে পাওয়া যায়, হরিণ, বিভার, বলগা আর লোমযুক্ত কুকুর দেখতে পাওয়া যায়। এবং এই জলবায়ুতে যে সমস্ত জীবজন্তুগুলো পালন করা হয় সেই সমস্ত জীবজন্তুগুলোর দেহে লম্বা লোম থাকে। এই লোমগুলো কেন হয়? অতি শীতল জলবায়ুতে মানে শীতল আবহাওয়ার হাত থেকে বাঁচার জন্য এদের গায়ে বড় ধরনের লোম থাকে। তো এই বিভা যেটা বললাম, বিভার হচ্ছে এক ধরনের ছোট্ট প্রাণী যেটা জলে এবং স্থলে দুটোতেই থাকে। এবং এদের এত শক্তি যে এরা জলাশয়ে বা নদীতে মানে গাছপালা মাটি সংগ্রহ করে বাঁধ নির্মাণ করতে পারে। বাঁধ নির্মাণ করে জলাশয়কে মানে জলাশয়ের জল ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু এই মানে সাইজ আকৃতিগত দিক থেকে এরা কিন্তু খুব বড় হয় না, খুব ছোট হয়ে থাকে। তারপরে দেখো এবার কানাডীয় সিল্ট অঞ্চল জীবজন্তু হয়ে গেল হচ্ছে কৃষিকাজ। যেহেতু কানাডীয় সিল্ট অঞ্চল কৃষিকার্যে উন্নত নয় তার জন্য এখানে শিল্প কিন্তু উন্নত। কৃষিকার্যে উন্নত না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। কি কারণ? যেহেতু এখানে বছরের বেশিরভাগ সময় কি হয়, বরফাবৃত থাকে, তার জন্য কৃষিকাজের পক্ষে উপযোগী হয় না। আর তবে হাডসন উপসাগর এবং সেন্ট লরেন্স, হাডসন উপসাগর এবং তার তীরবর্তী সেন্ট লরেন্স নদী অববাহিকায় স্বল্প মাত্রায় গম, জব, ভুট্টা ও রাই, বিট এই সমস্ত ফসলের চাষ হয়ে থাকে। তাহলে সাধারণত কৃষিকাজে সিল্ট অঞ্চল উন্নত নয়, কারণ কি শক্ত লাভাগঠিত পদার্থ, লাভাগঠিত অঞ্চল, তার জন্য সেখানে কোনো গাছপালা জন্মাতে পারে না। তারপরে বরফের আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকে, তার জন্য গাছপালা জন্মাতে পারে না। তারপরে রয়েছে খনিজ সম্পদ। এই যে এখানকার খনিজ সম্পদ তাহলে কিরকম? দেখো এই কানাডীয় সিল্ট অঞ্চল যেটা, সেই সিল্ট অঞ্চল প্রাচীন আগ্নেয় ও পাললিক শিলা দ্বারা গঠিত হয়। এই অঞ্চল কিন্তু খনিজ কানাডার উত্তর আমেরিকা অত্যন্ত কি হয়, এটা খনিজ সমৃদ্ধ অঞ্চল, একটা অন্যতম খনিজ সমৃদ্ধ অঞ্চল। এখানকার প্রধান খনিজ সম্পদের নাম ও উত্তোলন কেন্দ্রগুলো হলো, যেমন দেখো এখানে রয়েছে, তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া রয়েছে যে এখানকার খনিজ সম্পদগুলোর মধ্যে অন্যতম হলো নিকেল। তাহলে কি পাওয়া যায়? নিকেল পাওয়া যায় এখানে। নিকেল কোথায় পাওয়া যায়? নিকেল পাওয়া যায় সান্টবেরি। সান্টবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল উৎপাদক অঞ্চল, সান্টবেরি। তাহলে দেখো এই সান্টবেরি হলো পৃথিবীর বৃহত্তম নিকেল উৎপাদক অঞ্চল। এটা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা কি সিল্ট অঞ্চলে। আর এছাড়াও আরো একটি নিকেল উৎপাদক অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে থমসন। তাহলে নিকেল উৎপাদক হচ্ছে সান্টবেরি আর থমসন। তারপর আর কি রয়েছে? তারপরে সোনা উৎপাদক অঞ্চল। সোনা উৎপাদক অঞ্চলটি হলো টিমিনিসি। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। টিমিনিস হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদক অঞ্চল। তাই কানাডীয় সিল্ট অঞ্চলে টিমিনিস হচ্ছে তোমার দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদক অঞ্চল। এছাড়া রয়েছে আকরিক লোহা। কোথা পাওয়া যায়? নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডোর, কুইবেক সীমান্ত অঞ্চলে। যেখানে ল্যাব্রাডোর উচ্চভূমি রয়েছে, এই সীমান্ত নিউফাউন্ডল্যান্ড উপকূলে এই আকরিক পাওয়া যায়। তারপরে আকরিক তামা পাওয়া যায় সান্টবেরি, টিমিনিস, নোরান্ডা ইত্যাদি আকরিক তামা উত্তর অঞ্চলে পাওয়া যায়।
তারপর ইউরেনিয়াম। ইউরেনিয়াম উত্তোলক অঞ্চল হলো অন্টারিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চল সমূহ। এখানে রয়েছে অন্টারিও এবং সুপিরিয়র হ্রদ। এই অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের হ্রদের নিকটবর্তী অঞ্চলে কি পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায়। তারপর রয়েছে কোবাল্ট, রূপো, প্লাটিনাম। এই সাডবেরি, থমসন এবং সেরিডান এই অঞ্চলে এখানে কি পাওয়া যায়? এই কোবাল্ট, রূপো, প্লাটিনাম পাওয়া যায়। তাহলে প্রধান যে খনিজ উত্তোলক অঞ্চলগুলি রয়েছে সেগুলো হলো থমসন, তারপরে তোমার সাডবেরি, তারপরে তোমার টিমনিস, তারপরে সেরিডন। এই সমস্ত অঞ্চলগুলি বিশেষ উল্লেখযোগ্য। এবার দেখো যে কানাডার শিল্প। তো শিল্প সম্পর্কে আলোচনা করলে আমরা শিল্প কাকে বলে আমরা এর আগে পরে জেনেছি, তো সেটা আমি আজকে নতুন করে বলছি না। তবে শিল্প, এই কানাডার শিল্প উন্নত হওয়ার কারণ কি? কানাডা কিন্তু কৃষিকাজে উন্নত না হলেও শিল্পের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নত। তবে এখানে প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এই কানাডীয় শিল্ড অঞ্চল শিল্প উন্নত হয়েছে। তার পশ্চাতে কিছু কারণ রয়েছে। তাহলে আমি প্রথমত লিখবো যে কানাডীয় শিল্ড অঞ্চল শিল্পে উন্নত কেন। এটা তোমাদের 3 নম্বরের কোশ্চেন হতে পারে। কানাডীয় শিল্ড অঞ্চল শিল্পে উন্নত কেন? তাহলে দেখো কি বলবো যে কানাডীয় শিল্ড অঞ্চল এর দিক থেকে শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে কিন্তু যথেষ্ট উন্নত। দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছে। তার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে কাঁচা মালের সহজলভ্যতা। প্রথম কারণটা কি? কাঁচা মালের সহজলভ্যতা। তাহলে দেখো কাঁচা মালের সহজলভ্যতা, কি কি ধরনের কাঁচা মাল পাওয়া যায় এখানে? এই কানাডার শিল্ড অঞ্চলে সরলবর্গীয় বনভূমির কাষ্ঠ, তারপরে রয়েছে বনজ কাঁচামাল এবং খনিজ কাঁচামাল, যেমন তোমার তামা, টিন, লোহা করি, এই সমস্ত এইগুলো। তাহলে এখানকার যে পর্যাপ্ত বনভূমি রয়েছে সেই বনভূমি থেকে পর্যাপ্ত সরলবর্গীয় কাষ্ঠ পাওয়া যায়। সেই সরলবর্গীয় কাষ্ঠ বিভিন্ন কাষ্ঠ শিল্পে বিভিন্ন ধরনের আসবাবপত্র নির্মাণের কাজে, তারপরে লরির বডি নির্মাণের কাজে, তারপরে আরো বিভিন্ন কাজে কাষ্ঠ ব্যবহার হয়ে থাকে। তাহলে কাঁচামাল সহজলভ্যতা, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানকার স্থানীয় সরলবর্গীয় কাষ্ঠ থেকে পর্যাপ্ত পরিমাণ কাষ্ঠ পাওয়া যায় এবং খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল থেকে খনিজ পাওয়া যায়, যেটা এখানে শিল্প কলকারখানা গড়ে উঠতে সাহায্য করেছে। তারপর দ্বিতীয়ত রয়েছে উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি বিদ্যা। উন্নত প্রযুক্তি ও কারিগরি বিদ্যা। তো কানাডীয় শিল্ড অঞ্চল প্রযুক্তিগত দিক থেকে এবং উন্নত কারিগরি বিদ্যায় দক্ষ হওয়ার জন্য এই অঞ্চল শিল্পে উন্নত। তাহলে এখানে কি রয়েছে? উন্নত প্রযুক্তি ব্যবস্থা রয়েছে এবং কারিগরি দক্ষতা রয়েছে। এই সমস্ত কারণের জন্য এই কানাডীয় শিল্ড অঞ্চল কি হয়েছে? শিল্পে উন্নত। তারপরে রয়েছে জলবিদ্যুৎ শক্তির প্রাচুর্য। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে জলবিদ্যুতের প্রাচুর্য। শক্তির প্রাচুর্যতা। তাহলে দেখো জলবিদ্যুৎ শক্তির প্রাচুর্যতা কি? এই যে কানাডীয় শিল্ড অঞ্চলে যে সমস্ত খরস্রোতা নদীগুলো রয়েছে, মালভূমি অঞ্চলের নদীগুলো খরস্রোতা হয়। খরস্রোতা হওয়ার কারণ কি? যে এটা কি কঠিন শিলার উপর দিয়ে নদীগুলো প্রবাহিত হয়। কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এখানে পলি বালির পরিমাণ কিন্তু কম হয়, আর সেই জন্য জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযোগী হয়। কারণ পলি বালির পরিমাণ যত কম হবে তত কি হবে? টারবাইনের চাকা ভালোভাবে ঘুরতে পারবে, এর ফলে জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযোগী হয়ে উঠবে। তো এই জন্য শিল্ড অঞ্চলগুলো নদীগুলো খরস্রোতা হয় এবং খরস্রোতা হওয়ার ফলে অধিক জলবিদ্যুৎ উৎপাদন হয় এবং এই জলবিদ্যুৎ বিভিন্ন শিল্প কলকারখানায় কি করে? এই জলবিদ্যুৎগুলো
শিল্প কারখানার প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দিয়ে থাকে। তার জন্য এই সিল্ড অঞ্চল কি হয়েছে, এই শিল্পে উন্নত। তারপরে রয়েছে সুলভ জলপথ, 4 নম্বর রয়েছে সুলভ জলপথ। তাহলে দেখো সুলভ জলপথ কিসে, সিল্ড অঞ্চলের দক্ষিণে, এই যে সিল্ড অঞ্চলের দক্ষিণে রয়েছে পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদী। এই পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদী জল পরিবহন ব্যবস্থা খুবই উন্নত, এবং পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার ফলে উৎপাদিত শিল্পদ্রব্যগুলো বা প্রয়োজনীয় কাঁচামাল আমদানি রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা জনিত কারণে এই কানাডীয় সিল্ড অঞ্চল শিল্পে উন্নত। তাহলে পরিবহন ব্যবস্থা একটা এই কানাডীয় সিল্ড অঞ্চলে শিল্প স্থাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ কানাডীয় সিল্ড অঞ্চলে যে উন্নত হয়েছে, সেই কানাডীয় সিল্ড অঞ্চল শিল্প কলকারখানা গড়ে উঠতে এই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তারপরে দেখো আর এই সমস্ত কারণের জন্য যে কানাডার দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ ঘটেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। তাহলে এই যে এই সমস্ত কারণগুলো বললাম, এই অঞ্চলটা তো তোমার তরুণা জলবায়ু দেখা যায়, এখানে শিল্প কারখানা গড়ে ওঠা ততটা সম্ভব না, কিন্তু এই দক্ষিণ দিকের অঞ্চলটা এই যে এই 4টে পয়েন্ট আমি বললাম, এই 4টে পয়েন্ট সুযোগ সুবিধা থাকার জন্য এই অঞ্চলে কি শিল্প কলকারখানা গড়ে ওঠে, যার ফলে এখানকার এটা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী অঞ্চল। তারপরে দেখো এখানে যে সমস্ত শিল্পগুলি গড়ে উঠেছে তাদের মধ্যে হচ্ছে কাগজ শিল্প। কাগজ শিল্প কোথায় গড়েছে, কাগজ শিল্প গড়ে ওঠার কেন্দ্রগুলি কি, উইনিপেগ, মন্ট্রিল, বাকিংহাম। তারপরে রয়েছে উৎপন্ন দ্রব্যসমূহ। এই কাগজ শিল্প থেকে কি কি দ্রব্য উৎপাদিত হয়, যেমন কাগজ উৎপাদিত হয়, তারপরে লিখার কাগজ যেটা, তারপরে কাগজের মণ্ড মানে কার্ডবোর্ড, তারপরে তোমার রয়েছে নিউজ প্রিন্ট মানে খবরের কাগজ, যে সমস্ত সংবাদপত্র যে কাগজটা সেটাকে বলা হচ্ছে নিউজ প্রিন্ট। কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, এই নিউজ প্রিন্টে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, এবং কাগজের মণ্ড উৎপাদনে কানাডা কিন্তু 7ম স্থান অধিকার করেছে। তাহলে কি বললাম, নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে কি করেছে, প্রথম স্থান অধিকার করেছে, এবং কি কাগজ বোর্ড উৎপাদনে কানাডা বিশ্বে 7ম স্থান অধিকার করেছে। তাছাড়া এবার আর কাগজ শিল্প হয়ে গেল, আর কি রয়েছে, কাষ্ঠ শিল্প। তাহলে এখানকার স্থানীয় সরলবর্গীয় কাষ্ঠকে কেন্দ্র করে এখানে কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে। কোথায় এর কেন্দ্রগুলো কি কি, অটোয়া, পার্কোপাইন, কুইবেক। আর উৎপন্ন দ্রব্য, এই কাষ্ঠ শিল্পে কি কি দ্রব্য উৎপাদিত হয়, কাষ্ঠ এবং কাষ্ঠমণ্ড। তাছাড়া রয়েছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প আকরিক লোহাকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, যেমন সল্ট, সেন্ট মারি, ইস্পাত ও লোহা। তারপরে রয়েছে ডেয়ারি শিল্প, যেমন দুগ্ধজাত দ্রব্য আর কি, ডেয়ারিকে কেন্দ্র করে ডেয়ারি শিল্প গড়ে ওঠে। এখানে যে সমস্ত গৃহপালিত পশু পালন করা হয়, সেই পশু দুগ্ধ দহন করে সেই দুগ্ধ থেকে দই, ঘি, মাখন, বিভিন্ন ধরনের দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করা হয়। তার জন্য এখানে ডেয়ারি শিল্প গড়ে উঠছে, এবং ডেয়ারি শিল্প গড়ে উঠছে কোথায়, কুইবেক। আর দুগ্ধজাত দ্রব্য তো বললাম, যেমন ঘি, মাখন, পনির, চিজ ইত্যাদি। তারপরে ফার শিল্প। ফার শিল্প কোথায় গড়ে উঠেছে, উইনিপেগ, টরেন্টো, মন্ট্রিল। এবার দেখো ফার শিল্পটা কি, এই কানাডীয় সিল্ড অঞ্চল যেহেতু এখানে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়, এই শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে বৃহৎ লোমযুক্ত বন্যপ্রাণী এবং পশু প্রতিপালন করা হয়, এবং মেশিনের সাহায্যে এদের লোমগুলোকে কেটে সেই লোম থেকে পশম শিল্প গড়ে উঠেছে। এটাকে বলা হচ্ছে ফার শিল্প। তাহলে এই যে বৃহৎ লোমগুলোকে, বড় লোমগুলোকে মেশিনের সাহায্যে কেটে কি পশম শিল্প গড়ে উঠেছে, সেটাই হচ্ছে ফার শিল্প। তাহলে ফার শিল্প কোথায় দেখতে পাওয়া যায়, উইনিপেগ, টরেন্টো, মন্ট্রিল। তো চামড়ার বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয় এই শিল্প কলকারখানাগুলোতে। তারপরে রয়েছে কি রেওয়ান শিল্প। রেওয়ান শিল্প হচ্ছে টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, কৃত্রিম রেশম ও রেশম তন্তু। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, মানে যন্ত্রপাতি, কোনো শিল্পের যন্ত্রাংশ নির্মাণের জন্য যে শিল্প গড়ে ওঠে সেটা গড়ে উঠেছে মন্ট্রিল, অটোয়া, কুইবেক। এখানে বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করা হয়।
তাহলে এগুলোই হচ্ছে তোমার প্রধান প্রধান শিল্প সমূহ কানাডীয় শিল্ড অঞ্চলে। তারপরে দেখো কাষ্ঠ ও কাগজ শিল্প। আমরা জানি যে কানাডা কাষ্ঠ এবং কাগজ শিল্পে যথেষ্ট উন্নত। এই কানাডা কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত হয়েছে তার পশ্চাতে কতগুলো কারণ রয়েছে। যেমন স্থানীয় কারণ রয়েছে কি, এখানে পর্যাপ্ত পরিমাণে সরলবর্গীয় কাষ্ঠ পাওয়া যায়, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল, ওক ইত্যাদি। তারপরে এই কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে এলাকা রয়েছে সরলবর্গীয় বৃক্ষের তৃণভূমি, এই বনভূমির ঘাঁটি হলো কাষ্ঠ কাগজ শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাহলে এখানকার স্থানীয় সরলবর্গীয় কাষ্ঠের পর্যাপ্ত যোগানের কারণে এখানে কাষ্ঠ এবং কাষ্ঠ শিল্প এবং কাগজ শিল্প গড়ে উঠেছে। তো কি বললাম যে নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা প্রথম স্থান অধিকার করেছে, আর কাষ্ঠ মণ্ড উৎপাদনে সপ্তম স্থান অধিকার করেছে। তো এই বনভূমি থেকে যে নরম কাঠ পাওয়া যায় তা থেকে সহজেই কাগজ ও কাষ্ঠমণ্ড উৎপাদন করা যায়। তাহলে এই সরলবর্গীয় কাষ্ঠ থেকে যে নরম কাঠ আমরা সংগ্রহ করা হয়, সেই কাঠগুলো সহজেই কি করছে, সহজেই সেখান থেকে কাগজ এবং কাষ্ঠমণ্ড তৈরি করা যায়। কাঁচামাল ছাড়াও তাহলে এই কাষ্ঠমণ্ড শিল্পের প্রধান যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমি একটু লিখে দিয়ে একবার, যে কাগজ এবং কাষ্ঠ শিল্পে উন্নত হওয়ার পশ্চাতে এখানকার গুরুত্বপূর্ণ কারণগুলো কি রয়েছে। কাগজ এবং কাষ্ঠ শিল্পে উন্নত কেন? তাহলে দেখো উন্নত প্রথমত বললাম কাঁচামাল, যে কাঁচামালের সহজ প্রাপ্তির জন্য, সহজ লভ্যতার জন্য এখানে কাষ্ঠ শিল্প এবং কাগজ শিল্প গড়ে উঠেছে। এক নম্বর কাঁচামাল। দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হলো শিল্ড অঞ্চল পরিবহন ব্যবস্থা। দুই নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা। তো শিল্ড অঞ্চল যে পঞ্চহ্রদ অঞ্চল রয়েছে এবং সেন্ট লরেন্স ও নদী অববাহিকা, এখানকার বৃহত্তম জলপথ যোগাযোগ ব্যবস্থা। জলপথ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই পঞ্চহ্রদ, পাঁচটা হ্রদের মধ্যে যে খাল কেটে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং সেন্ট লরেন্স নদী অববাহিকা, এই অববাহিকা হচ্ছে এখানকার বৃহত্তম জলপথ যোগাযোগ ব্যবস্থা, যার ফলে এই কানাডা অঞ্চল কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত। আবার কি তাহলে আর কি রয়েছে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার একটা কারণ, যে এখানে যে সমস্ত সরলবর্গীয় কাষ্ঠগুলো জন্মায় সেই অঞ্চলটুকু কি হয়, বরফাবৃত থাকে। শীতকালে বরফাবৃত থাকে, তখন শীতকালে গাছগুলোকে কেটে যে নদী রয়েছে সেই নদী বরফ দ্বারা আচ্ছাদিত থাকে, সেই নদীর উপরে গাছগুলোকে কেটে রেখে দেওয়া হয়। এবং যখন গ্রীষ্মকালে জল কমে যায়, জল কমে গেলে সেই জলের স্রোতের কারণে এই চেনাই কল পর্যন্ত খুব দ্রুত, খুব সহজেই পৌঁছে যায়। তার জন্য এখানে পরিবহন খরচটা বেঁচে যায়। তারপরে কি শিল্ড অঞ্চলে এবার পরিবহন ব্যবস্থা হলো। এবার তিন নম্বর হচ্ছে জলবিদ্যুৎ। এই শিল্ড অঞ্চল কি খরস্রোতা নদী দেখতে পাওয়া যায় এখানে, আর খরস্রোতা নদী হওয়ার কারণে, নদীর খরস্রোতার কারণে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এবং জলবিদ্যুতের তাহলে এই কাষ্ঠ ও কাগজ শিল্পে পর্যাপ্ত বিদ্যুতের যোগান দিয়ে থাকে এই জলবিদ্যুতের খরস্রোতা নদীগুলো, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। তারপরে কি কারখানাগুলিতে এবার উন্নত প্রযুক্তি, 4 নম্বর রয়েছে উন্নত প্রযুক্তি। এই যে কাষ্ঠ শিল্পগুলো গড়ে উঠেছে, সেই কাষ্ঠ শিল্পগুলোতে উন্নত পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কাঠগুলোকে চেরাই করা হয়, যার ফলে এই কানাডা কাগজ এবং কাষ্ঠ শিল্পে উন্নতি লাভ করেছে। তারপরে রয়েছে দক্ষ শ্রমিক। 5 নম্বর দক্ষ শ্রমিক, দক্ষ ও সুলভ শ্রমিক। শিল্ড অঞ্চলে দক্ষ এবং সুলভ শ্রমিকের পর্যাপ্ত যোগান পাওয়া যায়, তার জন্য শিল্ড অঞ্চল কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত। এবার আরেকটা যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মূলধনের সহযোগিতা।
তাহলে মূলধন এই কানাডীয় শিল্ড অঞ্চল তাহলে এখানে 6 নম্বর পয়েন্ট আমি লিখে দিই মূলধন। তাহলে বিভিন্ন ধনী ব্যক্তি এবং এবং সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো পর্যাপ্ত পরিমাণ মূলধনের যোগান দিয়ে থাকে, যার ফলে এই কানাডীয় শিল্ড অঞ্চল কাগজ এবং কাষ্ঠ শিল্পে উন্নত। তাহলে এইগুলোই মেন কারণ হচ্ছে তোমার কানাডা এবং কাগজ শিল্প কাষ্ঠ শিল্পে উন্নত হওয়ার কারণ কি? কাঁচামাল, প্রথমত কাঁচামাল, 2 নম্বর পরিবহন ব্যবস্থা, 3 নম্বর জলবিদ্যুৎ, 4 নম্বর উন্নত প্রযুক্তি, 5 নম্বর দক্ষ সুলভ শ্রমিক, 6 নম্বর মূলধন। এবার একটা জিনিস আমি বলি যে কানাডীয় শিল্ড অঞ্চল, যদি বলা হয় কানাডীয় শিল্ড অঞ্চল শিল্পে উন্নত কেন, আবার আরেকটা যদি কোশ্চেন থাকে আলাদা যে কানাডীয় শিল্ড অঞ্চল কাগজ এবং কাষ্ঠ শিল্পে উন্নত কেন, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু মোটামুটি একই ধরনের। অর্থাৎ যে সমস্ত পয়েন্টগুলো শিল্প উন্নত হওয়ার জন্য যে সমস্ত পয়েন্টগুলো প্রয়োজন হয় সেই সমস্ত পয়েন্টগুলো রয়েছে এখানে কাগজ এবং কাষ্ঠ শিল্প উন্নত হওয়ার কারণ। তো আজকে এইটুকুই তোমাদের শেষ উত্তর আমেরিকা, এরপরে আমরা দক্ষিণ আমেরিকা শুরু করব। তো এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জেনে নিতে পারো আমার কাছ থেকে, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।